হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমরা বর্ধমান ইউনিভার্সিটির ইংলিশ মেজর ফার্স্ট সেমিস্টারে আছে একটা কবিতা গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, জন ডানের লেখা, সেটা পড়বো। অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু মেজর ইংলিশে এই কবিতাটা পাওয়ার কথা, মানে এটা বিখ্যাত কবিতা জন ডানের। তো এই কবিতাটার আরেকটা নাম হচ্ছে সং, SONG, সং বা গান। তো জন ডানের লেখা, এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম আমরা বলতে পারি, এবং জন ডান মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, তিনি সব কবিতায় মেটাফিজিক্যাল পোয়েম তার। আর এই কবিতাটা 1633 সালে কবির মৃত্যুর 2 বছর পর পাবলিশ করেছিল 1633-এ। আর লিরিক্যাল একটা পোয়েম এটা, এবং এটা একটা মাইসোজিনিস্টিক পোয়েম। কিছুটা মাইসোজিনিস্টিক মানে কোথাও একটা নারী বিদ্বেষ, ইন জেনারেল ক্যাটাগরি করে নারীদেরকে কবিতাটা ইনফিডেল বলা হয়েছে বা অবিশ্বাসী বা নট টু বি ট্রাস্টওয়ার্দি নয়, নন ট্রাস্টওয়ার্দি বলা হয়েছে ইন জেনারেল সব নারীকে। তো তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকে, প্রেম ভেঙে যাওয়া থেকে হয়তো কবি এটা বলেছেন, তবে এটা একেবারেই বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ ট্রাস্ট বা ট্রাস্টওয়ার্দি হওয়া বা না হওয়া দুটো ক্ষেত্রেই কিন্তু জেন্ডার বা জাত ধর্ম বর্ণ কিছুই ম্যাটার করে না, এটা মানুষের চয়েস একটা। তো সেক্ষেত্রে মানে পুরুষ মানে ট্রাস্টওয়ার্দি, নারী মানে ট্রাস্টওয়ার্দি নয়, যেটা জন ডান এই কবিতাতে দেখাতে চেয়েছেন। পার্সোনালি কেউ খারাপভাবে নিও না যারা মেয়েরা শুনছো বা যারাই শুনছো, কারণ এন্ড অফ দ্য ডে জাস্ট একটা লিটারারি পিস হিসাবে নেবে এটাকে। তো এই কবিতাটা জন ডানের 1633-এ সংকলনে বেরোয়। এটাকে মেটাফিজিক্যাল পোয়েমের জনরাতো আমরা ফেলতে পারি, এটাকে আমরা সিনিসিজম বা নিন্দুক জন্না যেটাকে বলা হয় জনরা, সেটাতেও ফেলতে পারি, বা একটা স্যাটায়ারও বলতে পারি, ব্যঙ্গাত্মক কবিতা। এটা 27 লাইনের কবিতাটা, খেয়াল রাখবে 27 লাইনস আর দেয়ার ইন দিস পোয়েম। তো কবিতাটা থ্রু আউট কিছু অ্যাবসার্ড জিনিসের অবতারণা করে কবি আসলে যে যা কিছু উদ্ভট সেগুলো পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু সৎ এবং সুন্দরী নারী একসঙ্গে পাওয়া যাবে না, এরকম একটা দাবি করেছেন। তো মুশকিলটা হচ্ছে কবিকে কোনো সুন্দরী এবং অসৎ নারী হয়তো ঠকিয়েছিলেন, তার মানে পুরো জেনারেলাইজ করে দেওয়াটা বোধহয় ঠিক নয়। যাকে সেটা ব্যক্তিগত মতামতের জায়গা নিয়ে, এটা লিটারারি পিস, জন ডান যা বলছে আমরা সেটাতে মন দেবো। তো তিনি যেটা বলছেন, আমি লাইন বাই লাইন যাচ্ছি। 27 লাইনের কবিতা। গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, গেট উইথ চাইল্ড এ ম্যান্ড্রেক রুট, টেল মি হোয়ার অল পাস্ট ইয়ার্স আর, অর হু ক্লেফট দ্য ডেভিলস ফুট। তাহলে প্রথম 4 লাইনে তিনি বলছেন গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, যাও একটা খসে পড়া তারা ক্যাচ লুপে ধরো, যেটা সম্ভব নয়। গেট উইথ চাইল্ড এ ম্যান্ড্রেক রুট, ম্যান্ড্রেক একটা গাছের নাম, ম্যান্ড্রেক গাছের শিকড়ের সঙ্গে সন্তান জন্ম দাও, যেটাও সম্ভব নয়। টেল মি হোয়ার অল পাস্ট ইয়ার্স আর, যে বছরগুলো চলে যায় কোথায় যায় সেটা আমাকে বলো। চলে যাওয়া আমরা বলি বছর 2023 সাল চলে গেল, কোথায় গেল সেটা আমাকে বলো। অর হু ক্লেভ দ্য ডেভিলস ফুট, তো ব্রিটিশ মানে ইউরোপিয়ান ভূত দেখবে বিভিন্ন দেশের সিনেমাতে, ভূতের সিনেমা বিভিন্ন রকম ভূত দেখায়, ঠিক আছে। তা আমাদের দেশের ভূতের কনসেপ্টটা একদম আলাদা। আগেকার আমাদের যে ভূতের কনসেপ্ট ছিল শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, এখনকার ভূতের সিনেমাগুলো দেখবে সব হয় সেখানে আইটেম ডান্স ফান্স হয়, ঠিক আছে। এখনকার ভূতের সিনেমায় তামান্না ভাটি আসে, নেচে টেচে যায়, আগে ওরকম ছিল না। তো ইংল্যান্ডের যদি আমরা ভূত দেখি, সেখানে কি হয়, ওখানকার যে ভূতগুলো দেখা যায় পায়ের পাতা সেগুলো চেরা হয় একদম ভি মতো। আমাদের দেশে বলা হয় যে ভূতের পায়ের পাতা উল্টানো হয়, এরকম টাইপের মুন্ডু ঘোরানো হয়, করে দেখানো সম্ভব নয় যেহেতু আমি বেঁচে আছি। ওখানকার ভূতকে বলা হয় যে ওরা পায়ের পাতা একদম চেরা টাইপের, ভি কাইন্ড অফ হয়, ক্যানাল শেপের। তো সেটাই এখানে বলা হচ্ছে, কবি বলছেন অর হু ক্লেভ দ্য ডেভিলস ফুট, ডেভিলের যে ফুট পায়ের পাতা চেরা হয় সেটা কে, ভূতের পায়ের পাতা কে চিরে দিয়েছে সেটা আমাকে বলো। মানে যেগুলো সম্ভব না, আদতে যে প্রশ্নগুলোর কোনো উত্তর হয় না, ঠিক আছে। তো সেই কথাগুলোই বলা হয়েছে। টিচ মি টু হিয়ার মারমেড সিঙ্গিং অর টু কিপ অফ এনভি স্টিঙ্গিং, আমাকে কিভাবে মারমেডের গান, মারমেড মানে মৎস্যকন্যা, মানে শরীরের উপরেরটা কন্যা নারী, সুন্দরী নারী, আর কোমর থেকে মৎস্য, যেটাকে মৎস্যকন্যা বা মারমেড বলা হয়, মারমেডদের গান শোনা আমাকে শেখাও, কোথাও শুনতে পাবো আমি সেটা আমাকে বলো, যেটা সম্ভব নয়। মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে অবাস্তব বা সম্ভব নয়। অর টু কিপ অফ এনভি স্টিঙ্গিং, বা কিভাবে হিংসা জীবনে কাউকে করবো না সেরকম কোনো শিক্ষা দাও। এবার এরকম কোনো শিক্ষাকে ওকে ইনভেস্টিং থেকে, মানে হিংসা থেকে দূরে রাখা, এরকম কোনো বই হয় না বা কোনো ফর্মুলা হয় না, এটা সম্পূর্ণ নিজের মনের ওপর। তো সেটাও সম্ভব না কাউকে শেখানো যে হিংসা করো না, বলা যেতে পারে সদা সত্য কথা বলিও, কাউকে হিংসা করিও না, বাট উই কান্ট টিচ ইট টু সামওয়ান। যে করার করবেই, যে না করার করবে না। যে না করার তাকে তুমি হিংসা করতে বললেও করবে না, আর যে করার তুমি কিছু না বললেও সে করবে। তো এটাও শেখানো সম্ভব নয় যে এনভিস্টিঙ্গিং, হিংসার হুল থেকে কি করে বাঁচবো সেটাও সম্ভব নয়। অ্যান্ড ফাইন্ড হোয়াট উইন্ড সার্ভস টু অ্যাডভান্স অ্যান অনেস্ট মাইন্ড, এবং এরকম আমাকে খুঁজে দাও বাতাস, অ্যান্ড ফাইন্ড হোয়াট উইন্ড, কোন বাতাস আছে এরকম খুঁজে দাও, সার্ভস টু অ্যাডভান্স অ্যান অনেস্ট মাইন্ড, যে বাতাসটা গায়ে লাগলে আমি অনেস্ট হয়ে যাব,
যেটা সম্ভব না। কারণ কেন বাতাস গায়ে লাগলে অনেস্ট হওয়ার কথা বলছেন? কারণ একই প্রকৃতিতে একই লোকেশনের মধ্যে কোনো সৎ মানুষ জন্মায়, কোনো অসৎ মানুষ জন্মায়, কোনো চোর জন্মায়, কোনো পুলিশ জন্মায়, কোনো উকিল জন্মায়, কোনো ক্রিমিনাল জন্মায়, সবই তো একই এলাকাতে জন্মাচ্ছে। মানে যারা সৎ বা দারুণ কিছু জীবনে হয়েছে তারা তার অন্য কোনো গ্রহে জন্মায়নি, আমাদের চারপাশ থেকে উঠে আসে তারা। সেটাই বলছেন কোন হাওয়া তাদের গায়ে লাগে যে তারা সৎ হয়, আমাকে এরকম হাওয়া এনে দাও, যেটা সম্ভব না, ওরকম কোনো হাওয়া হয় না। কারণ একই হাওয়া জলবায়ুতে আমরা বড় হই, তার মধ্যে আমরা যেরকম লাইফ আমরা বেছে নিই সেরকম লাইফে আমরা বেঁচে নিই বা বাঁচি। তো ব্যাপারটা সেরকমই, তো সেটাও সম্ভব না। তাহলে প্রথম স্ট্যান্জা শেষ হলো 7খানা অবাস্তব, কল্পনীয়, অ্যাবসার্ড, ওয়ার্ড কিছু কল্পনার কথা কবি এখানে বলেছেন। প্রথমে কি বলছেন প্রথম স্ট্যান্জাতে, যে খসে পড়া তারা লুফে আনো। তারপর বলছেন তিনি ম্যান্ড্রেক গাছের শিকড়ের সঙ্গে বাচ্চার জন্ম দাও, সম্ভব নয়। তারপর তিনি বলছেন পুরনো বছরগুলো চলে যায়, কোথায় যায় আমাকে বলো, ঠিক আছে। তারপর বলছেন যে ভূতের পা চেরা থাকে, কে চিনলো সেটা আমাকে বলো। তারপর বলছেন আমাকে মারমেড বা মৎস্যকন্যার গান শোনা শেখাও, কোথায় তারা গান গাইছে আমায় নিয়ে চলো শুনবো, সম্ভব নয়। তারপর তিনি বলছেন আমাকে তোমরা হিংসা থেকে কি করে বাঁচতে হয় সেটা শেখাও, সম্ভব না, তাহলে তো পৃথিবীতে হিংসা থাকতোই না, সবাই সবাইকে শিখিয়ে দিত। তারপর তিনি বলছেন এরম বাতাস কোথায় আছে, মানুষকে উন্নত হতে সৎ হতে শেখায়, সেই বাতাস আমার গায়ে লাগিয়ে দাও, সেটা সম্ভব নয়। তাহলে 7খানা অকল্পনীয় বা বলা ভালো একদম অ্যাবসার্ড ইমাজিনারি সিচুয়েশন কল্পনা তিনি করছেন, যেটা পসিবলই নয়। সেকেন্ড স্ট্যান্জাতে কি বলছেন, ইফ দাও বি বর্ন টু স্ট্রেঞ্জ সাইটস, থিংস ইনভিজিবল টু সি, রাইট 10,000 days and nights, till age snow white hairs on thee। বলছি ইফ দাও, এবার তার কাল্পনিক শ্রোতাকে কবি বলছেন, কাউকে একটা কবিতাটা তিনি কথাগুলো তিনি কাউকে এই যে আমাকে এটা দাও ওটা দাও ওটা শিখিয়ে দাও ওটা ধরে এনে দাও এইসব যে বলছেন, কাউকে একটা শ্রোতা আছে ইনভিজিবল যাকে আমরা চিনি না, তাকে কবি এবার তারপর বলছেন ইফ দাও মানে ইউ বি বর্ন টু স্ট্রেঞ্জ সাইটস, তোমার যদি জন্ম হয়ে থাকে স্ট্রেঞ্জ জিনিসগুলো এই যা যা উপরে বলেছেন এগুলো দেখার জন্য, যেগুলো কেউ দেখতে পায় না, তুমি স্ট্রেঞ্জ জিনিস ঘুরে ঘুরে দেখে বেড়াও, তার শ্রোতাকে তিনি বলছেন যদি তোমার এই জন্য জন্ম হয়ে থাকে। থিংস ইনভিজিবল টু সি, যা চোখে দেখা যায় না সেগুলো দেখার জন্য যদি তোমার জন্ম হয়ে থাকে। রাইট 10,000 days and nights, তুমি যদি 10,000 দিন রাত এক করে যদি ঘোড়ায় চড়ে ঘুরে খুঁজে বেরিয়ে থাকো, 10,000 দিন রাত মানে মোটামুটি 30 বছর ধরে রাখো, কারণ 365 দিনে 1 বছর, তা সেই হিসাবে 3650 দিনে 10 বছর, সেই হিসাবে তাহলে 10,000 মানে ওটাকে 3 করে দাও ইন্টু 3, 3650 মানে মোরাললেস, তাহলে প্রায় 28 থেকে 29 বছরের একটা জার্নি, আমি 30 বছর ধরে নিচ্ছি। তাহলে 30 বছর তুমি যদি দিন রাত এক করে ঘোড়ায় চড়ে ঘুরে বেরিয়ে থাকো খোঁজার জন্য এইসব অবাস্তব অদ্ভুত জিনিসগুলো, টিল এজ স্নো হোয়াইট হেয়ার্স অন দি, তাহলে এতদিনে তোমার মাথার সব চুল সাদা হয়ে গেছে, মাথার উপর স্নো হোয়াইট চুল মানে হচ্ছে বরফ পড়ে যাওয়া, বরফ সাদা হয়, মাথায় বরফ পড়া মানে অ্যাকচুয়ালি বোঝায় ইমেজারি এটা একটা সাদা চুল, পাকা চুল, তুমি বৃদ্ধ হয়ে গেছো খুঁজতে খুঁজতে এরকম কাউকে। দাও when thou return will tell me all strange wonders that befell thee, তাহলে তুমি যখন ফিরবে 30 বছর পর, ওই 10,000 দিন রাত এক করে ঘোরার পর যখন তুমি রিটার্ন করবে, উইল টেল মি, তুমি আমাকে বলবে অল স্ট্রেঞ্জ ওয়ান্ডার্স দ্যাট বিফেল দি, যা যা অদ্ভুত জিনিস তুমি দেখেছো এই 30 বছর, হয়তো উপরে যা যা বলেছি সবই তুমি দেখে ফেললে, মিরাকেল কিছু তুমি খুঁজে পেলে যা আমরা পাই না নশ্বর দৃষ্টিতে। অ্যান্ড সোয়ার নো হোয়ার লিভস এ ওম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, কিন্তু তুমি দিব্যি করে বলবে তুমি সব দেখতে পেয়েছো অবাস্তব, কিন্তু সোয়ার দিব্যি করে আমাকে বলবে নো হোয়ার, কোথাও তুমি যেটা পাওনি, লিভস এ ওম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, এমন কোনো নারী দেখতে পাওনি যে সুন্দরী এবং সৎ। তাহলে তুমি অদ্ভুত সব রকম যেগুলোকে আমরা গল্প বলি সেগুলো হয়তো তুমি কোনো না কোনো দেশে পৃথিবী দেখতে পেয়ে যাবে, কিন্তু যেটা তুমি পৃথিবীর কোনো দেশে দেখতে পাবে না সেটা হচ্ছে এমন একজন নারী যে সুন্দরী এবং সৎ। এখান থেকে কবিতাটার মাইসোজিনিস্টিক অ্যাপ্রোচ শুরু হচ্ছে, যে সব নারীকে ক্যাটেগরাইজ করে দেওয়া, যে সুন্দরী হলে সৎ হবে না, আর কেউ যদি বলি যে না ও মেয়েটা চরিত্র খুব ভালো তার মানে সে কুৎসিত, আর কেউ যদি বলে ওই মেয়েটাকে দেখতে খুব ভালো তার মানে সে অসৎ, ইনফিডেল, ইন লাভ, ইন ডিসলয়াল, এই যে ব্যাপারটা। তো এই যে জায়গাটা এখানে তিনি একটা ক্যাটেগরাইজ করছেন সব মেয়েকে একসঙ্গে, যেটা কোথাও গিয়ে ঠিক নয়। বাই দ্য ওয়ে থার্ড এবং লাস্ট টাইম যে আমরা চলে আসছি, ইফ দাউ ফাইন্ড ওয়ান লেট মি নো সাচ এ পিলগ্রিমেজ ওয়ার সুইট ইয়েট ডু নট আই উড নট গো দো অ্যাট নেক্সট ডোর উই মাইট মিট। তাহলে এবার তিনি লাস্ট টাইম যাতে কনক্লুশন টানছেন কি বলে, ইফ দাউ ফাইন্ড ওয়ান, এবার তিনি একটা কন্ট্রাডিক্টরি করছেন। প্রথমে বলেছিলেন যে পৃথিবীর কোথাও ঘুরেও তুমি 30 বছর ঘুরলে এরম মেয়ে পাবে না, তারপর একটা যদি আনছেন, যদি মানে কন্ট্রাডিকশন, উল্টো কথা, নিজের কথাকে তিনি খণ্ডন করছেন। কি বলছেন, ইফ দাউ ফাইন্ড ওয়ান, যদি একটা পেয়েও যাও, একটা আদ্রা যদি পেয়েও যাও, লেট মি নো, আমাকে কিন্তু বলো যে সত্যি অমুক দেশে বা অমুক জায়গায় ওরকম একটা মেয়ে আছে যে সুন্দরী এবং সৎ, আমাকে বলবে। সাচ এ পিলগ্রিমেজ ওয়ার সুইট, তার বাড়িটা তো তাহলে তীর্থস্থান, সে তো দেবী যে সুন্দরী এবং সৎ, পিলগ্রিমেজ মানে তীর্থস্থান, তাহলে তার বাড়িটা তীর্থস্থান, সেটা মিষ্টি জায়গা, আমি যাব, তার বাড়ি আমি ভিজিট করব বলেই আবার একবার খণ্ডন করছেন নিজের কথা, নিজের বলা কথা কন্ট্রাডিক্ট করছেন। ইয়েট ডু নট আই উড নট গো, না না আমি যাব না, আমি যাব বলেই পরের লাইনে না আমি যাব না, কেন যাব না,
দো অ্যাট নেক্সট ডোর উই মাইট মিট, যদি আমার বাড়ির পাশেও থাকে সেটা, আমার নেক্সট ডোরেও যদি এরকম কোনো মেয়ে থেকে থাকে, আমাকে যদি খবর আসে যে ওই মেয়েটা সৎ এবং সুন্দরী, তার বাড়িটা তীর্থস্থান, তবু আমি যাব না যদি পাশের ঘরেও থাকে, পাশের বাড়িতেও থাকে, কেন যাব না? এবার বলছেন, দো শি ওয়ার ট্রু হোয়েন ইউ মেট হার অ্যান্ড লাস্ট টিল ইউ রাইট ইউর লেটার, যে হতে পারে সে সত্যিই সৎ ছিল, শি ওয়ার ট্রু, সৎ ছিল, ফিডেল ছিল, লয়াল ছিল, হোয়েন ইউ মেট হার, যখন তোমার সঙ্গে তার দেখা হয়েছিল, তুমি যখন তাকে চিনেছিলে, তুমি জেনেছিলে, তুমি তাকে দেখেছিলে, তখন হয়তো সে সৎ ছিল, হতেই পারে, অ্যাট লাস্ট, শেষ অবধি, টিল ইউ রাইট ইউর লেটার, যখন তুমি আমার চিঠি লিখে বলছো যে জন্ডান এই মেয়েটাকে পেয়েছি অমুক জায়গায়, ও সৎ এবং সুন্দরী, লয়াল অ্যান্ড বিউটিফুল, যেটা রেয়ার কোয়ালিটি জন্ডানের মতে নারীর মধ্যে। তিনি বলছেন যদি তুমি আমায় যখন দেখেছো, চিনেছো, জেনেছো মেয়েটাকে এবং আমাকে চিঠি লিখছিল, তখন হয়তো সে সৎ এবং সুন্দরী ছিল, ইয়েট শি উইল বি ফলস এর আই কাম টু 2 or 3, ইয়েট শি, তবু সে, উইল বি, হয়ে যাবে, ফলস, ডিসলয়াল, নন ট্রাস্টওয়ার্দি, ইনফিডেল, অবিশ্বাসী, অসৎ হয়ে যাবে, কখন? এর আই কাম, আমি আসার আগে, আমি চিঠি পেয়ে তার কাছে যাওয়ার আগেই সে ততদিন অসৎ হয়ে যাবে, 2 or 3, 2 বা 3টে প্রেমিককে সে চিট করে ফেলবে তার মধ্যেই। সে যদি সুন্দরী এবং সৎ হয়েও থাকে তোমার চিঠি লেখার সময়, তোমার চিঠি লেখার সময় যদি সৎ এবং সুন্দরী হয়ে থাকে, তোমার চিঠি আমার কাছে এসে পৌঁছানো, আমার সেটা পড়া এবং পড়ে তার কাছে তাকে দেখতে যাওয়া, তীর্থস্থান সুলভ তার বাড়িতে যাওয়া, কারণ যে বাড়িতে এরকম সৎ এবং সুন্দরী নারী থাকে সেটা একটা দেবীর বসবাসযোগ্য জায়গা, দেবীর বসবাস মানেই সেটা হয়ে যাচ্ছে তীর্থস্থান। তো তীর্থস্থানটা তো তীর্থক্ষেত্রকে অ্যাকচুয়ালি বানায় না, সেই তীর্থস্থানে দেব বা দেবীকে মানুষ দেখতে যায়। কেদারনাথে মানুষ শিব ঠাকুরকে দেখতে যায়, এবং কেদারনাথে শিব ঠাকুর কেদারনাথকে তীর্থস্থান বানিয়েছে, বুঝতে হবে। শিব ঠাকুর মাইনাস করে দাও কেদারনাথ থেকে, সেটা যা স্থান, আর তীর্থস্থান নয়। তাহলে সেই দেবীকে আমি যখন দেখতে যাব, যে সৎ এবং সুন্দরী, তখন গিয়ে কি দেখবো? ততদিনে ওই তোমার চিঠি এসে পৌঁছানো, আমার পড়া এবং যাওয়ার মধ্যে সে 2-3টে প্রেমিক বদলে ফেলেছে, এটাই হবে। সেজন্য আমি পাশের বাড়ি হলেও আর যাবো না, আমি বুঝে গেছি এরকম হয় না। তা কোথাও জেনারেলাইজ করে তিনি একটা অ্যাবসার্ড কিছু জিনিসের অবতারণা করেছেন, যে গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, তুমি হয়তো খসে পড়া তারা অবধি লুফে নিতে পারবে, কিন্তু তুমি এরকম কোনো নারীকে পাবে না যে সৎ এবং সুন্দরী। এটা কবির মতামত, ঠিক আছে? ডোন্ট গেট পার্সোনাল, কেউ জন্ডানকে খারাপ ভেবো না, জাস্ট কবিতা হিসেবে নিও ব্যাপারটাকে। আর এর মধ্যে একটা কথা কিন্তু আমার বলা না, ওকে, ডোন্ট টেক মি রংলি অ্যাকচুয়ালি। সো দ্যাটস দ্য পোয়েম, ফার্স্ট সেমিস্টারে আছে। টেক ইট ইজি, চিলিং একটা ইয়েতে নিতে পারো, মেন্টালিটি বা অ্যাটিটিউডে, ঠিক আছে? মানে কবিকে বা তার কবিত্বকে ছোট করার বা গাল দেওয়ার কোনো দরকার নেই, কারণ বেসিক্যালি জন্ডানের লেখা, জানি না এটা কেন সিলেবাসে দিয়েছে, এর থেকে অনেক ভালো ভালো কবিতা আগের সিলেবাসেও ছিল, দ্য সানরাইজিং, দ্য গুড মোরো, দের আর প্লেন্টি অফ জন্ডানস পোয়েমস, ঠিক আছে? মানে এমএতেও তোমরা জন্ডানের কিছু কবিতা যেগুলো পড়ে দেখবে যে না, লোকটা ওরকম নয়, হয়তো ওই সময় জানি না কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু ফ্যামিলি লাইফে বা পার্সোনাল লাইফে হয়েছিল, হয়তো রেগে মেগে এসব লিখে ফেলেছিলেন, বাট অ্যাকচুয়ালি হি হ্যাড রিটেন মেনি গ্রেট পোয়েমস অ্যাকচুয়ালি ইন হিজ কালেকশন, দেয়ার আর মেনি গ্রেট পোয়েমস অ্যাকচুয়ালি। আমি জানি না কেন এটা সিলেবাসে দিয়েছে, যাই হোক, মজার চলে নিও। এই হচ্ছে কবিতাটা, তোমাদের সিলেবাসে আছে, তোমাদের সিলেবাসে বাকি টবিতাগুলো আস্তে আস্তে পড়াতে থাকবো, তো তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের ফার্স্ট সেম অ্যাডমিশন চলছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো, এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অ্যাডমিনকে পেয়ে যাবে তোমরা, তো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটা করে অ্যাডমিনকে মেসেজ করে দিতে পারো, এবং যে ভর্তি হতে চাও ডিটেলস পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো থাকলে লাইক করো, পরের ভিডিও দেখা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এনজয় করো, থ্যাংক ইউ।